লিখেছেন? দেখছেন? তৈল 2, পেজ নাম্বার 2। যাদের কাছে বই নাই তারা হচ্ছে কি নিচ থেকে বই কালেক্ট করে নেবেন। চলেন আমরা শুরু করি। হরপ্রসাদ শাস্ত্রীর খুবই চমৎকার একটা প্রবন্ধ, এটা আপনাদের জীবন অনেক কাজে লাগবে। আর কাজে না রাখলেও হয়তো কারো কারো কাছে এই গুণটা অলরেডি আছে। আর যদি থেকে থাকে তাহলে আরো কিভাবে এটাকে চর্চা করা যায় সেটার জন্য হয়তো এটা আমাদেরকে জানার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের জন্য এই প্রবন্ধটা হচ্ছে খুবই পিছে যারা কথা বলছেন, পিছে যারা কথা বলছেন পাশের জনের দিকে তাকান যদি আপনার কাছে বই না থাকে। তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কত বুঝিয়েছিলেন। তাদের মতে তৈলের অপর নাম কি? স্নেহ। স্নেহ বলতে অনেক কিছু বোঝায়। স্নেহ হচ্ছে দুই ধরনের শব্দ আছে। এক স্নেহ বলতে বোঝায় হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ যাকে বলে, অর্থাৎ যে পদার্থগুলো আপনার জন্য আমিষ জাতীয় যে খাবারগুলো আপনার জন্য প্রয়োজন, বুঝতে পারছেন? ছোটবেলা থেকে যে স্নেহ জাতীয় পদার্থ যারা মানে না খেলে আপনি হচ্ছে কি একটু চকচক করবেন, দেখতে খুব নাদুস নুদুস লাগবে। আবার আরেকটা স্নেহ হচ্ছে কি ভালোবাসা, ভক্তি যেটাকে বলে। হ্যাঁ, কাউকে আমরা স্নেহ করি সেটাকে একটা স্নেহ বলে। তো তৈল হচ্ছে গিয়ে আপনি বই দিয়ে বাতাস না করে বইয়ে দেখা আপা। তৈল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি খাবারের ভিতরে আপনি কি দেন? তেল দেন নাকি দেন না? তেল দেন। বাস্তব জীবনে কি দিতে হয়? তেল দিই। কিন্তু এই তৈলটা আমরা কোন আকারে দিই? এটা স্নেহ আকারে দিই। কি আকারে দিই? স্নেহ আকারে। মানে তেল, কিন্তু সেটা কোন আকারে? স্নেহ আকারে। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়ে থাকি। কি দিয়ে থাকি? তৈল দিয়ে থাকি। তুমি আমাকে স্নেহ করো, আমি তোমাকে স্নেহ করি, অর্থাৎ আমরা পরস্পরকে কি দিয়ে থাকি? তৈল দিয়ে থাকি। দেন তো আপনারা নাকি? হ্যাঁ, 100%। স্নেহ কি? স্নেহ কি? একটু উপরে উঠেন, তারপর তেল দিবে সবাই। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে। স্নেহ কি? স্নিগ্ধ করে অথবা ঠান্ডা করে, তাহার নাম স্নেহ। তৈলের নাই ঠান্ডা করিতে আর কিসে পারে। সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তারা সকলেই সকল মনুষ্যকে সমান রূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়েছেন। বাস্তবে কি তৈল হচ্ছে কি সর্বশক্তিমান, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। পৃথিবীতে যা কিছু শক্তি দিয়ে সিদ্ধ করা যায় না, যাকে যে বিদ্যা হচ্ছে কি যে আপনি অসাধ্য, যেটা গ্রহণ করা যায় না, সেই জিনিসটা একমাত্র কি দিয়ে সাধন করা যেতে পারে? তৈল দিয়ে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে পারে সেই হচ্ছে কি সর্বশক্তিমান। মানে যে ভালো তেল দিতে পারে সেই কি সর্বশক্তিমান। তাহার কাছে জগতের সকল কাজই সোজা। সকল কাজ কি সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলকে প্রসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজে শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকলেও সে প্রফেসর হইতে পারে। যে তৈল দিতে পারে সে কি হইতে পারবে? হ্যাঁ, শিক্ষা মন্ত্রী হইতে পারবে। আহাম্মক হইল ম্যাজিস্ট্রেট হইতে পারে। কি হইতে পারবে? ম্যাজিস্ট্রেট হইতে পারবে। পাচ্ছেন তো আপনার লাইনটা? সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে। সাহস না থাকিলেও কি হতে পারে? সেনাপতি হইতে পারে। এবং দুর্লভ রাম হইয়া উড়িষ্যার গভর্নর হইতে পারে, অর্থাৎ ভালো সরকারও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কি দিতে জানতে হবে? তৈল দিতে জানতে হবে। তৈলের মহিমা অত অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না। চেহারা করে না হাজার গুণ থাকুক, তাহার পরিচয় পাওয়া যায় না। তৈল থাকলে তাহার কিছুই অভাব থাকে না। এখন বাস্তবে যদি সেটা উদাহরণটা দেখেন, তৈলের মহিমা কি? অতি অপূর্ব। কারণ আপনি যদি হচ্ছে কি যে আগে তো ধরেন যে এখন তো না হয় আপনার জন্য গ্লো এন্ড লাভলি আছে, কত সুন্দর সুন্দর পন্ডস, হ্যাঁ, এইচ মিরাকেল আছে, কত ক্রিম আছে। আগে তো আর এইসব কিছু ছিল না। আগে যে উপাদান ছিল রূপচর্চা, সেটা কি ছিল? তৈল ছিল। তৈল মাখবেন, চকচক করবেন। আগেকার নায়িকারা দেখবেন মাথায় হচ্ছে কি এত পরিমাণ তেল দিয়ে রাখছে, মানে ছিপ 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 করে তেল দিয়ে রাখছে।
বুঝতে পেরেছেন? আগের মেকআপে ছিল এটা। সেজন্য তিনি বলেছেন যে চেহারাও খুলবে না, হাজার গুণ থাকুক তার পরিচয় পাওয়া যায় না। আবার তারপর হচ্ছে যে আপনি দেখবেন যে রান্না করতে গেলে দেখবেন যে তেলের যদি একটা পরিমাণ ভালো না থাকে, রান্নাটা মনে হচ্ছে যে আপনার চকচক করছে না। মানে তেলের কাজ অনেক, বুঝতে পারছেন? সর্বশক্তিময় তেল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যক্ত করিয়া আছেন। এদিকে আসেন সোয়াল। আচ্ছা বসেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি। মানে তৈলের বদলে আমরা যে গুরুজনকে স্নেহ করি সেটার নাম কি দিয়েছেন? মানে নামগুলো চেঞ্জ হয়েছে কিন্তু কাজ বললাম একই। বুঝতে পেরেছেন? গুরুজনকে যেটা আমরা করি সেটা কি আসতেছে? তেল জাতীয় ভক্তি। যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়। অর্থাৎ স্ত্রীকে যে আমরা ভালোবাসি সেটার নাম কি? প্রণয়। কিন্তু ওইটাও এক প্রকার তেল। বুঝতে পেরেছেন? যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী। অর্থাৎ প্রতিবেশীর সাথে বলি ভাই আপনার মতো মানুষটা হয় না, এটাও কি এক প্রকার তেল, কিন্তু নাম দিয়েছি কি? মৈত্রী, মানে সুসম্পর্ক। যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার এবং সৌজন্য ফিলান্থপি। ফিলান্থপি মানে মানব হিতৈষীমূলক কাজ। যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়্যালটি। অর্থাৎ চাকর মনিবকে যখন সে কি করে, তার বসকে যখন কি করে? স্নিগ্ধ করে। বুঝছেন? নামটা কি দিয়েছে? স্নিগ্ধ করি। এটাকে নাম কি? লয়্যাল। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে আপনি বিশ্বাস, বিশ্বস্ত যাকে বলে, বিশ্বস্ত চাকর। হ্যাঁ। যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্ট। চাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়ে থাকি, তাহার পরিবর্তে কি পায়? ভক্তি পায় অথবা কি পায়? যত্ন পায়। অনেকের নিকট তৈল দিয়ে তৈল বাহির করি, আবার অনেকের নিকট কি করি? তেল দিয়ে কি করি? তেলটা বাহির করি। তৈল সবাই দিয়া থাকে। কি করে? পড়েন, ভালো করে পড়েন। তৈল সবাই দিয়া থাকেন কিন্তু কেউই স্বীকার করেন না যে আমি দেই। সুতরাং এই বিদ্যার অধ্যাপক যেটা ভাই, এই বিদ্যা শিক্ষিত হইলে দেখিয়া শুনিয়া শিক্ষিত হয়। রীতিমতো লেকচার পাওয়া যায় না, যদিও কোনো রীতিমতো কলেজ নাই, তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তার 30 লোকের বাড়ি সদা সর্বদা গেলে উত্তম রূপে শিক্ষা লাভ করা যাইতে পারে। বাঙালির কি নাই? বল নাই, বিক্রমও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালির একমাত্র ভরসা হচ্ছে তৈল। বুঝতে পারছেন? সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল। বাঙালি যে কেউ কিছু করিয়াছেন সকলেই কিসের জোরে? তৈলের জোরে। বাঙালি দিগের তৈলের মূল্য অধিক নয়, এবং কি কৌশলে সে তৈল বিধাত্রী পুরুষ দিগের সুখসেব্য হয় তাহা অতি অল্প লোকে জানেন। যারা জানেন তাহাদেরকে আমাদের ধন্যবাদ দিই। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুই অগ্নুদ্গম হয়। অগ্নুদ্গম নিবারণের একমাত্র উপায় হচ্ছে কি? তেল। এই জন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দেয়া থাকে। এই জন্য যখন দুজনে ঘোরতর বিবাদ লঙ্কা কাণ্ড উপস্থিত হয় তখন রফা নামক তৈল আসিয়া উভয় ঠান্ডা করিয়া দেয়। তৈলের যদি অগ্নি নিবারণের শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিভাগে বিসম্বাদে নিরন্তর অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে কি? সর্বশক্তিমান। কিন্তু তৈল দিলেই হয় না, দিবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে। মানে এটার একটা কি আছে? দ্য আর্ট অফ অয়েলিং, মানে তেল দেওয়ার একটা আর্ট আছে। বুঝতে পেরেছেন? তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বশতাপন্ন হয়। অগ্নিতে অল্প তৈল দিয়ে সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সেই তৈল মূর্তিমান। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। কুটে তৈলি হইতে লাল সাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, একবার দিয়া রাখিলে নিশ্চয় কোনো না কোনো ফল ফলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তেল তৈল নিষেধের প্রধান পাত্র। সময় যে সময় হোক তৈল দিয়া রাখিলেই কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। কৌশল পূর্বে উল্লেখ করা গিয়াছে, যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা। সমস্ত দিন বকিয়াও যাহার নিকট 5 শিখে বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজিওয়ালা তাহার নিকট অনায়াসে 50 টাকা বাহির করিয়া লইয়া গেল। মজার একটা উদাহরণ দিয়েছে। অর্থাৎ আপনি দেখবেন ভিক্ষুকরা দেখবেন, সব ভিক্ষুকরা কি ভিক্ষা পায়? ভিক্ষার ভিতরে কি থাকতে হবে? একটা আর্ট থাকতে হবে। এখন উদাহরণটা তিনি দিয়েছেন, যেরকম অনেক ভট্টাচার্য আছে। এই সোয়াদ সামনে আসেন, আপনি ওকে ওখানে বসতে দেন, এখানে আসেন। এরকম অনেক পাত্র আছে, ভিক্ষুক আছে, যারা হচ্ছে অনেক চেষ্টা করছে ভিক্ষা করতে, কিন্তু তাদের হচ্ছে সারাদিনে 50 টাকা জোটে না। আর সামান্য ইংরেজওয়ালারা যখন হচ্ছে খুব মডারেট ওয়েতে খুব সুন্দরভাবে ভিক্ষা দেয়, তার জন্য হচ্ছে ভিক্ষার অভাব হচ্ছে। অর্থাৎ
প্রত্যেকটা জিনিসের কি আছে, মানে একটা আর্ট আছে। আপনাকে বুঝতে হবে কোন সময় কোথায় কিভাবে আপনাকে সেই তৈলটা দান করিতে হবে। উপযুক্ত সময় আছে, জায়গা বেজায়গায় তেল দিলে অ্যাক্সিডেন্ট হতে পারে। দিকটাও ডিজাইন করতে হবে। হ্যাঁ, এটাই তিনি বলছেন। পেয়েছেন? ব্যক্তি বিশেষে তৈলের গুণতারতম্য অনেক আছে, নিষ্কৃত্রিম তৈল পাওয়া অতি দুর্লভ, কিন্তু তৈলের এমন একটা আশ্চর্য সম্মিলনের শক্তি আছে তাহাতে যে উহা অন্য সকল পদার্থের গুণই আত্মসাৎ করিতে পারে। যার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান। এই লাইনটা খুবই মূল্যবান। যার কি আছে? বিদ্যা আছে, তাহার কি? যার হচ্ছে গিয়ে বিদ্যা নাই তার তৈল হইতে অতি মূল্যবান। অর্থাৎ বিদ্যা থাকাটা কি জরুরি। বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে, এবার কি বলেছে? বিদ্যা তো আছে, সাথে কি থাকতে হবে? বুদ্ধিও থাকতে হবে, তাহার আরো মূল্যবান। মানে বিদ্যার বুদ্ধি দুইটা যদি মিলে যায় তাহলে সেটা কি? সেই তৈলটা খুবই চমৎকার হইবে। বুঝা গেল? তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতিবিন্দুর মূল্য লক্ষ টাকা। আর যদি আপনি টাকার মালিক হন তাহলে তার কোনো কথাই নেই, লক্ষ টাকা। কিন্তু তৈল না থাকলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেউই টের পায় না। তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক, এই প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা মতো আপন গৃহে ও আপন দলে সকলে ইহা প্রয়োগ করিয়া থাকে। কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর, বাহিরের লোককেও তৈল দিতে পারে না। তৈলদান প্রবৃত্তি স্বাভাবিক হইলে উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ। আজকাল বিজ্ঞান, শিল্প প্রভৃতি শিখাবার জন্য নানাবিধ চেষ্টা চলিতেছে, যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোকের হইতে পারে। তজ্জনই সকলেই সচেষ্ট, কিন্তু কাজের লোক হইতে হইলেও তৈলদান সকলের আগে দরকার। অতএব তৈলদানের একটি স্কুলের নিতান্ত প্রয়োজন। একটি স্কুল খুলতে হবে যেখানে কি শেখানো হবে? তৈল শিল্প। হ্যাঁ, তৈল শিল্প শেখানো হবে। বাংলাদেশে দরকার নেই। বাংলাদেশ তাহলে সবগুলোর সেন্টার হবে। অতএব আমরা প্রস্তাব করি, বাছিয়া বাছিয়া কোন রায় বাহাদুর অথবা খা বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি স্নেহ নিষেধের কলেজ খোলা হোক। অন্তত উকিলি শিক্ষার নিমিত্ত ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক। কলেজ খুলিতে পারলে ভালো হয়, কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলে প্রথমত গোলযোগ উপস্থিত হয়। তৈল সবাই দিয়া থাকেন, কিন্তু কেহই স্বীকার করেন না যে আমি দেই। সুতরাং এই বিদ্যার অধ্যাপক যেটা ভাগ, এই বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়। রীতিমতো লেকচার পাওয়া যায় না, যদিও কোনো রীতিমতো কলেজ নাই, তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তার দেশ লোকের বাড়ি সর্বদা গেলে উত্তমরূপে শিক্ষা লাভ করা যাইতে পারে। বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যা নাই, বুদ্ধিও নাই। এই লাইনটা ভালো করে আন্ডারলাইন করে রেখে। সুতরাং বাঙালির একমাত্র ভরসা কি? বাঙালির যে কেহ কিছু করিয়াছেন, সকলেই করিয়াছেন তৈলের জোরে। বাঙালি দিকের তৈলের মূল্য অধিক নয়, এবং কি কৌশলে সেই তেল বিদাত্রী পুরুষ দিকে সুখসেব্য হয় তাহা অতি অল্প লোকে জানেন। যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন। পেয়েছেন? এই উপন্যাসটা থেকে, এই প্রবন্ধ থেকে একটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটা হচ্ছে এরকম। এখানে একটা লাইন তিনি বলেছেন, ভালো করে বোঝেন। এখানে কি আপনারা আন্ডারলাইন করেছেন? বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যা নাই, বুদ্ধিও নাই। আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রী কেন মনে করেন বাঙালি সমাজের অধঃপতনের পিছে হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাঙালি সমাজের অধঃপতনের কারণগুলো কি কি? বাঙালি সমাজের অধঃপতনের কারণগুলো কি কি? এখানে বললাম যতটা আমরা হেসেছি তার থেকে বেশি হচ্ছে কি এখানের ভিতরে একটা ব্যথা জমিয়ে আছে। এটাকে বলে শ্লেষাত্মক প্রবন্ধ। শ্লেষাত্মক বলতে কিরকম? এটাকে আমরা যেটাকে ইংরেজিতে আপনারা বলেন স্যাটায়ার, অর্থাৎ বিদ্রূপ করা, ঠাট্টা করা। আপনি আর আমি হয়তো খুব সুন্দর করে ঠাট্টা করছি, বিদ্রূপ করছি, কিন্তু এইটার বললাম একটা ডিপ মিনিং আছে। এটা কিরকম মিনিং? সাপোজ ধরেন আপনার আঙুলে আপনি খুব ব্যথা পেয়েছেন, ব্যথা পেলে আপনি কি লাগাবেন? সেখানে আপনি হচ্ছে সেখানে ব্যান্ডেজ করে রাখবেন, এই তো। এখন আমরা যখন এই ব্যান্ডেজটা করে রাখি, ব্যান্ডেজ করার সময় কি হয়? মানুষ শুধু ব্যান্ডেজটাই রাখে, কিন্তু ব্যান্ডেজের নিচে যে কি পরিমাণ তীব্র ব্যথা আছে এটা বললাম কেউ দেখতে পাচ্ছে না। তো এই শ্লেষাত্মক এবং বিদ্রূপ যে প্রবন্ধগুলো হচ্ছে এরকম, আপনার কাছে দেখে মনে হবে খুব ঠাট্টা, কিন্তু এটার ভেতরে কি নিহিত আছে? সমাজে যে তীব্র ব্যথা, সেই ব্যথাটা হচ্ছে লুকায়িত থাকে। বোঝা গেল নাকি বোঝেন নেই? এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বোঝেন নাই? সব তো দেখছি পরেশগার বান্দা। হ্যাঁ, সবাই বুঝেছেন? উনি স্যার রাগে ক্ষোভে বিদ্রূপে এটা লিখছেন। হ্যাঁ, এটা রাগে ক্ষোভে সমাজকে তার আপনি হচ্ছে কি যে গালি দিতে পারবেন না।
তাহলে গালি না দিতে পারলে কি করতে হবে? এরকমভাবে বিদ্রূপ করতে হবে। এরকম অসংখ্য বিদ্রূপের উদাহরণ হচ্ছে কি আপনারা ইংরেজি সাহিত্যে পাবেন। তারই একটা উদাহরণ হচ্ছে কি গালিভারস ট্রাভেলস, দ্য রেপ অফ দ্য ল। অথবা সাহিত্যে খেলা যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধ পড়লে আপনারা বুঝতে পারবেন যে সমাজের ভিতরে এরকম অনেক কিছুই আছে। অর্থাৎ তিনি যে হচ্ছে কি হাসতে হাসতে মানুষকে অনেক প্রফেশনকে, যেমন ধরেন এখানে ম্যাজিস্ট্রেট কেউ বললাম তিনি হাসতে হাসতে হচ্ছে ব্যঙ্গ করেছে, কিন্তু আপনারা বললাম বুঝতে পারছি না, ম্যাজিস্ট্রেটও মন খারাপ করবে না, এটাও এক প্রকার তৈরি। মানে ম্যাজিস্ট্রেট খেয়ে বলবে ভালোই তো বলছে, কিন্তু এখানে যে তাকে বিদ্রুপ করা হয়েছে সে এটা বুঝতে পারছে না। আবার আপনারা সম্ভবত পড়েছেন কমলাকান্তের জবানবন্দি পড়েছেন আপনারা বঙ্কিমে, সেখানেও দেখবেন যে হচ্ছে কি যে খুব চমৎকার ভাবে তিনি কমলাকান্তের জন্মদি সে প্রবন্ধের এই রম্য রচনাটা শুরু হয় এভাবে, প্রথম লাইনটাই হচ্ছে সকালে গঞ্জিকা সেবন না করিলে মন খুলে না। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? আপনারাও চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা বলার দরকার। গঞ্জিকা সেবন করে সে বইটা পড়তে হবে। হ্যাঁ, মানে গঞ্জিকা সেবন করে এসে পড়লে পড়তে পারেন, কিন্তু সেটা বলা দরকার। আচ্ছা, তার মানে বোঝা গেল যে এই যে গঞ্জিকা সেবনের কথা বলছে তিনি আসলে এখানে আসল গঞ্জিকার কথা বলেন। তিনি এখানে বলতে চাচ্ছেন অর্থাৎ মানুষ হচ্ছে কি এক একটা ঘরের ভিতরে থাকে। আগে আপনাকে প্রমাণ করে যে কমলাকান্ত হচ্ছে একটা ঘরের ভিতরে আছে, সো তিনি যা বলতে যাচ্ছেন সেই কথাটা হচ্ছে সত্য বললে ভুল হবে। অর্থাৎ আপনি আইন এবং আদালতের কাছে আপনি যখন হচ্ছে কোনো মাতাল অথবা কাউকে যদি দাঁড় করাবেন তার কোনো বিচার নেই, কারণ তিনি কি মানে তিনি ওই মাইন্ডেই। সেজন্য কমলাকান্তকে আগে বলে দিয়েছে সে গঞ্জিকা সেবন করে, এরপর ইচ্ছা মতো গালি বকা যা আছে সব দিচ্ছে, তার মানে সব মা। এরপর সে ম্যাজিস্ট্রেটকে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, ম্যাজিস্ট্রেটের বিচারের যে ক্ষমতা সেটা নিয়ে সে প্রশ্নবিদ্ধ করছে। সেজন্যই বঙ্কিম হচ্ছে আগে বলে নিছে তো ওর তো দোষ নাই, ও তো মাতাল। বুঝে গেল? এটাকে বিদ্রূপ বলে। অর্থাৎ বিদ্রূপ করলে আপনি কিছু বলতে পারবেন না। এটার আরেকটা মডার্ন ভার্সন হচ্ছে কি আপনারা দেখবেন যে প্রথম আলোতে যে পরিমাণ কার্টুনগুলো ছাপা হয়, রিসেন্টলি একটা কার্টুন ছাপার জন্য নাইল ইসলামের একটা কার্টুন ছাপা হয়েছে, সেটার জন্য হচ্ছে কি সেই সাংবাদিককে গ্রেফতারও করা হয়েছে। এটা কি দেখানো হয়? এগুলোকে বিদ্রূপ করে দেখানো হয়। বুঝে গেছে? কিন্তু এটা যদি হচ্ছে কি এখন আপনি কেউ যদি এটা মিনিং বুঝে ফেলে তাহলে তো হচ্ছে কি আপনার আধে ঘা লাগবে, আর যদি মিনিং না বুঝে তাহলে আমি সবাই সাধারণভাবে কি করবে এটা মজা নেব, এটা কিছু করার নেই। বুঝে গেছে? অথবা সেটার আধুনিক আরেকটা রূপ হচ্ছে যেটাকে আপনারা মিম বলেন, বিভিন্ন মিম আসে না, সেই মিম গুলোকে আপনি দেখবেন। তো এটা মানুষ হচ্ছে কি এটাকে অন্যভাবে নিয়েছে, কিন্তু এটার প্রত্যেকটা মিমের এক একটা কি আছে, মিনিং আছে। সেই মিনিংটা দাঁড় করাতে পারাটাই হচ্ছে গিয়ে বুদ্ধির কাজ, বিদ্যার কাজ। তার মানে এই যে আমরা যে জিনিসটা পড়লাম তাহলে এটা হচ্ছে একটা শ্লেষাত্মক প্রবন্ধ। অর্থাৎ আপনি আমি হাসছি, এই যে কথাটা বলেছে বাঙালির বিদ্যা নাই বুদ্ধি নাই, এটা তো পুরো জাতিকে হচ্ছে কি করা হয়েছে, তার একটা কাস্টডিতে দাঁড় করানো হয়েছে যে একটা জাতি বড় হচ্ছে বিজ্ঞান নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, বিক্রম নাই, কিছু নাই, আছে শুধুমাত্র তার হচ্ছে তেল। অর্থাৎ তিনি বড় হওয়ার জন্য তার বিদ্যা বুদ্ধি এগুলি কোনো কিছুকে তিনি জাস্টিফাই মনে করেন না। তিনি মনে করেন যে তার যদি হচ্ছে প্রচুর পরিমাণ তৈল দিবার শক্তি থাকে। আপনি দেখবেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী হচ্ছে কি স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন আমি তো আপনাকে এটা বলতে বলি, সে হচ্ছে অযথাই তাকে প্রশংসিত করেছে। তখন তিনি কি করলেন? তিনি হচ্ছেন যে তাকে থামালেন যে আপনি কেন প্রশংসা করছেন। অর্থাৎ তিনি ভেবেছেন যখন আমি কাউকে একটু প্রশংসিত করব তখন কি হবে, তিনি খুশি হবেন এবং আমার কি হবে, আমার হচ্ছে কি যে আরো দুর্নীতি করতে কি হবে, সহজ হবে। এটা তো সব জায়গায় আছে না? বাংলাদেশের প্রতিটা সেক্টরেই হচ্ছে কি এইভাবে টিকে আছে। অর্থাৎ বাঙালির হরিপ্রসাদ শাস্ত্র যে কথাটা বলেছে এটা আপনি বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে সার্বিক যে অবস্থা সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং দেখবেন আপনারা যেখানে ছোটখাটো চাকরি করছেন অথবা যেখানে আপনারা অনেক বড় চাকরি করছেন সেখানে আপনি দেখবেন যে আপনার থেকে অযোগ্য লোক তিনি হচ্ছেন অনেক সুন্দর বড় হয়ে গিয়েছেন, তার চাকরিও ভালো, তার বেতনও ভালো, তার সাংসারিক জীবনও ভালো, কিন্তু আপনি আজ পর্যন্ত সেই মহিমাটা প্রকাশ করতে পারেননি যে কি কারণে তিনি আমার থেকে ভালো। যদি আজ পর্যন্ত না বুঝে থাকতে পারেন তাহলে হরিপ্রসাদ শাস্ত্র আপনাকে সেই উত্তরটা দিয়ে দিচ্ছেন কোন মহিমায় তিনি মহিমান্বিত হয়েছেন। তিনি যে মহিমায় মহিমান্বিত হয়েছেন তার নাম হচ্ছে যেটা আপনি দিতে পারেন। তার মানে তৈরি দিতে না পারাটাও একটা ব্যর্থতা। আপনি জানতে হবে, সেজন্যই তিনি বলছেন কাল স্থান ভেদ পাত্র ভেদে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় হচ্ছে তৈরি দিবেন। জায়গায় বেজে গিয়ে তেল দিলে মাই খাবে। সময় বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে এবং সেই জায়গায় কি করতে হবে, তৈরিটা এবং অল্প তেলে মাঝে মাঝে অধিক কাজ করে। অল্প তেলে কি করে, মাঝে মাঝে অধিক কাজ করে। স্যার যেটা প্রশ্ন ছিল এটা
বলেন স্যার। বিক্রম নাই বলতে কি বোঝানো হয়েছে? বিক্রম নাই বলতে হচ্ছে কি সাহস নাই, আচ্ছা। যশ নাই। বিক্রম বলা হয় যাদেরকে হচ্ছে যুদ্ধে যায়, যে উপাধি দেওয়া হয়, যেমন দেখুন বাংলাদেশে হচ্ছে এই যে এখন যে আমাদের যে স্পিকার আছে তাদেরকে বীর বিক্রম বলা হয়, অর্থাৎ যে যুদ্ধে গিয়ে যিনি জয় লাভ করে আসছেন, হ্যাঁ, তাদেরকে বিক্রম বলা হয়। তো বাংলাদেশে বিভাগের বিষমতা মানে হ্যাঁ বিভাগের বিষমতা বিভাগ কোথায় আছে লাইনটা, মিনিংটা পড়লে বুঝতে পারবে কোথায় আছে বলে। 3 নম্বর পেজে কোথায় আছে? স্যার লাস্ট থেকে 3 নাম্বার 3 নাম্বার পেজে স্যার পূর্বে বলা গিয়েছে এটা। স্যার এটা লাস্ট থেকে স্টার্ট কত নাম্বার পেজ? 3 নাম্বার স্যার রাজার কোটার যে বিভাগ স্যার লাস্টের প্যারার আগের প্যারা কি ব্যাপার, আমার সাথে কি মিল নাই নাকি? স্যার রাজায় প্রজায় বিভাগে বিসম্পন্ন নিচের দিক থেকে নিরন্তর অগ্নিস্ফুলঙ্গ নির্মিত হইত। পূর্বে বলা গিয়েছে যেমন বললেন স্যার তার আগে স্যার রপা নামক তেল যেটা আপনার ওইটা ও আচ্ছা, এই যে এখানে আছে। তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্র স্বামী স্ত্রী, এটা রাজা রাজা বিভাগ বিষমবাদে। বিভাগ মানে হচ্ছে কি যে ঝগড়া বিবাদ, ঝগড়া বিভাগে নিরন্তর অগ্নিস্ফুলঙ্গ নির্গত হইতো। অর্থাৎ রাজার প্রজা যদি ঝগড়া হইতো, যদি তৈল না থাকতো, তাহলে রাজার প্রজা হচ্ছে এখানে মারামারি শুরু করতো। ওখানে তেল আছে বলে রাজাকে বলে রাজা। আপনারা কি ইয়ে দেখেছেন, গোপাল ভাঁড় দেখেন? স্যার গোপাল ভাঁড় দেখলে সেটা উদাহরণ। গোপাল ভাঁড় কি করে, মন্ত্রী সারাক্ষণ মন্ত্রী সারাক্ষণ চেষ্টা করে, কিন্তু গোপাল ভাঁড় কি হচ্ছে কি আবার রাজা কিন্তু তেল দেয়, তেল দেওয়ার পরে রাজা বুঝে যে এটা তো ঠিক আছে, তখন কি হচ্ছে গোপাল ভাঁড় আবার হচ্ছে বুদ্ধি দিয়ে হচ্ছে সে জয় লাভ করে। কি ব্যাপারে বলেন, হ্যাঁ আসতে বলেন। বাবা অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে পারবেন না, আপনি আনএমএমকে বলেন এটা হবে না প্লিজ, ঘুরে লাভ নেই। আপনারা যারা হচ্ছে গিয়ে ভর্তি হয়েছেন ঠিক আছে, বাট ভালো হলো বলে দিই, বোকামি করবেন না, সেটা হচ্ছে কি যে রেকর্ডিংটা অফ করে দেন, বোকামি করবেন না।